বেলা তখন 12টা। চারদিকে খা খা রোদ। রোদে পুড়ে ঘামে ভেজা শরীর নিয়ে বন্ধুর বাসায় এসেছে অনিক। গ্র্যান্ড ফ্লোরে লিফটের সামনে জাওয়াদের দেখা পেল। জাওয়াদ ওকে দেখে চমকাল। তুই? হ্যাঁ, কই যাস? তোর বাসায় যাচ্ছিলাম, গম্ভীর মুখে জবাব দিল জাওয়াদ। অনিক ভ্রু কুচকাল। নিজের বাসায় সবাইকে দাওয়াত দিয়ে আমার বাসায় যাচ্ছিস কেন? বাসায় ভালো লাগছে না। আজাইরা ক্যাচাল। ক্ষিপ্ত গলায় বলল জাওয়াদ। অনিক অবাক হয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে খুলে বলতো? শালা, বিয়ে করলাম শান্তির জন্য, কিন্তু অশান্তিই ছাড়ে না। শ্বশুর বাড়িতে পা রাখার সাথে সাথে শুরু করেছে অশান্ত। বসার ঘরে যাবে না। ঘরভর্তি মেহমান। সবাই বসে আছে বউ দেখার জন্য। ও যাবে না কারো সামনে। মা রেগে আগুন। আমার সাথে রাগারাগি করছে। ভাবি ওকে জোর করছে যেতে, যাচ্ছেই না। এসব ক্যাচাল দেখেই বাসা ছাড়ছি। রাগে গড়গড় করছে জাওয়াদ। অনিক হতভম্ব হয়ে গেল। কিছুক্ষণ কথা বলল না। তারপর বলল, তুই আন্টিকে কিছু বললি না কেন? আমি মায়ের বিরুদ্ধে যেতে পারবো না, কড়া স্বরে বলল জাওয়াদ। অনিক কটাক্ষ করে বলল, এ অবধি তুই কবে আন্টির পক্ষে ছিলি বলতো? আমার তো মনে পড়ে না কবে তুই আন্টির কথা শুনেছিস। বিয়ের আগে মাকে হাজারটা অনুচিত কথা বলতে পারবে, অথচ বিয়ের পর মাকে একটা উচিত কথা বলতে পারবে না। শালা, সমাজটাই পচে গেছে। বউ আর মায়ের দ্বন্দ্বের মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে স্বামীর। সে চাইলে দুই পক্ষকে বুঝিয়ে সমস্যা সমাধান করতে পারে, অথচ সে একপক্ষিক হয়ে অন্য পক্ষকে একা ছেড়ে দেয়। তুই ও মায়ের পক্ষ নিয়ে বউকে ছেড়ে পালাচ্ছিস। জাওয়াদ কথা এড়াতে বলল, ওর কথা বলবি না, রাগ লাগছে। তোর বাসায় চল। অনিক আরও রেগে গেল। বিয়ে করার জন্য পাগল হয়ে গিয়েছিলি, ওকে ছাড়া বাঁচবি না। ওকে লাগবেই। আমাকে দুদণ্ড শান্তি দিসনি। বিয়ের আগে ভাবির মামা, আমি, ইভেন ভাবি অবধি তার পর্দার ব্যাপারে তোকে বলেছে। তখন তো হাসি মুখে মেনে নিয়েছিস। এখন সমস্যা হচ্ছে কেন? ভাবি শুধুমাত্র তোর জন্য নিজের দুইটা ফ্যামিলি ছেড়ে এসেছে। সব ছেড়ে হাজার স্বপ্ন নিয়ে তোর সাথে শ্বশুর বাড়িতে পা রেখেছে। আর সেই তুই বাড়িতে পা রেখেই হাত ছেড়ে দিলই। শালা, তুই না ভাবিরে ভালোবাসতি? এই তোর ভালোবাসো? জাওয়াদ হতাশ স্বরে বলল, ওটা ভালোবাসা না, মোহ ছিল। রূপের মোহ, যা কেটে গেছে বাস্তবতার ধাক্কায়। এখন ওকে আমার ভালো লাগছে না। একটা মেয়ের জীবনের সাথে খেলবি তুই? যদি তাই হয় তবে মনে রাখো আমি তা হতে দিব না। বন্ধু হলে হয়তো দিতাম, কিন্তু আমি উকিল বাবা, তোদের সমস্যা সমাধানের দায় আমার কাঁধে। বিয়ে যেহেতু করেছিস, ভাবির সব দায়িত্ব তোর, তোকে সব পালন করতে হবে। আদেশের সুরে বলল অনিক। জাওয়াদ গম্ভীর মুখে বলল, আমি কোনো প্যারা নিতে পারবো না। তুই এখন আমার সাথে যাবি, ভাবিকে পুরুষদের সামনে না আসার ব্যবস্থা করবি। কড়া স্বরে বলল অনিক। জাওয়াদ বের হতে গেল, অনিক টেনে লিফটে উঠাল। দুজন উঠল আটলায়। ওখানে একটা ফ্ল্যাট ভাড়া করে থাকে জাওয়াদের পুরো পরিবার। 3 ছেলে, 1 মেয়ে জয়নাল আবেদিনের। মেয়ে জেরিনকে বিয়ে দিয়েছেন। বড় ছেলে শাহেদ, তার স্ত্রী কাকন ও 1 ছেলে জাহিন। মেঝো ছেলে জাওয়াদ, ছোট ছেলে জিশান, মাইমুনা সহ 7 জনের পরিবার জয়নাল আবেদিনের।
সদস্য খাতায় সদ্য যোগ হওয়া মুশরাফাকে ধরলে হবে ৮ জন। ৪ রুমের ফ্ল্যাটটায় ৮ জন মানুষের বাস। অনিক বাসায় ঢুকে পরিস্থিতি পরখ করল। বসার ঘরে তখনও জাওয়াদের দাদা, নানার দিকের সব পুরুষ মহিলা মুরুব্বিরা বসা, তারা দিচ্ছে বউকে আনার। সবার মাঝে বসে আছে নাজমুল সাহেব আর মুশরাফার বাবা ফারুকী। মাইমুনা, কাকন, জেরিন কাউকে দেখা যাচ্ছে না। জাহিনকে দিয়ে মাইমুনাকে ডেকে পাঠাল। মাইমুনা দেখেই সালাম দিল অনিক। মাইমুনা উত্তর না নিয়ে অভিযোগের ঝুলি খুলে বসলেন। কি মেয়ে দেখে বিয়ে করিয়েছিস আমার ছেলেকে? মেয়েটা তো ভারী বেয়াদব। সামাজিকতা জানে না, মানসম্মানের বালাই নেই। আলখাল্লা পরে এসেছে শ্বশুরবাড়ি। এসে আমার ঘরে ঢুকেছে, ধরে বসেছে বসার ঘরে, যাবে না। কারো সাথে দেখা করবে না। এদিকে সবাই বসে আছে বউ দেখার জন্য। উনাকে থামিয়ে অনিক বলল, আন্টি আমি কিন্তু আগেই ভাবির পর্দা সম্পর্কে বলেছিলাম। তখন আপনার আপত্তি ছিল না। আপনি সব মেনে নিয়েছেন। বড়মুখ করে বলেছেন, যেমন চাইবে তেমন থাকবে, বেপর্দা হবে না। মাইমুনা গমগমে উত্তর দিল, ছেলে বিয়ে করানোর সময় মা বাবাকে অনেক কথাই বলতে হয়। সব মানতে হবে কথা নেই। তাছাড়া বাইরের মানুষের সাথে পর্দা করুক, বাধা দিব না। এরা সবাই ঘরের মানুষ, এদের সাথে কিসের পর্দা? শুন, নিজে ঠিক তো দুনিয়া ঠিক। নিজে ঠিক হলে ওসব পর্দা লাগে না। এই মেয়ের নিজের ঠিক নেই, এসেই নাটক শুরু করেছে। এমন মেয়েকে বিয়ে করানো ঠিক হয়নি তোর, আমার ছেলের জীবন শেষ করে দিয়েছিস। অনিক কিংকর্তব্যবিমূঢ় হয়ে গেল। চেনা মানুষটা হঠাৎ যেন অচেনা হয়ে উঠল ওর। অনিককে এই বাসার সদস্য ধরা যায়? অবাধ আসা যাওয়া ওর। এই মানুষটাকে সে মায়ের মতো ভালোবাসে, সম্মান করে। কত ভালো জানে। কি সুন্দর তার ব্যবহার। হঠাৎ বদলে গেল কিভাবে? শাশুড়ি হলেই কি বদলে যায় মানুষ? পুত্রবধূকে শুরু থেকে টাইটে না রাখলে পরে মাথায় চড়ে বসবে, এই কথাই বিশ্বাসী সমাজের মানুষ বলেই বদলে নিজেকে ফেলতে হয়? হয়তোবা তিনি কেন ভাবছেন না? আজ মেয়েটা নতুন, তিনি পুরনো। আজ যদি মেয়েটাকে তিনি আগলে নেন, কাল পুরনো হলে মেয়েটা তাকে আগলে নিবে। বৃদ্ধ বয়সে তো পুত্রবধূই কাজে আসবে, এই ভাবনা আসে না কেন? আজ পুত্রবধূ শাশুড়ির অধীনস্থ, কিন্তু বৃদ্ধ বয়সে এই শাশুড়িই হবে বউয়ের অধীনস্থ। আজ যদি বউয়ের মাথায় হাত বুলিয়ে বলেন, চিন্তা করো না, আমি সামলে নিব, কেউ কিছু বলতে পারবে না তোমায়, তাহলে শাশুড়ির বৃদ্ধ বয়সে সে যখন বিছানায় পড়বে, বাঁচার আশা হারিয়ে ফেলবে, তখন পুত্রবধূই আজকের দিন স্মরণে এনে বলবে, মা, আপনার কিছু হবে না। আমি আল্লাহর কাছে আপনার হায়াত চেয়েছি, আল্লাহ আপনাকে সুস্থ করে দিবেন। আজ আপনি তাকে পর করলে, কাল সেই আপনাকে বৃদ্ধাশ্রমে দিবে। এই ধারণা জন্মায় না কেন শাশুড়িদের মাঝে? অনিক চাপা শ্বাস ফেলল। সমাধানের পথ খুঁজল। খানিক ভেবে বলল, বসার ঘরে ভাবির বাবা, মামা বসে আছেন। আপনারা কিন্তু আগেই কথা দিয়েছেন। এখন ভাবিকে জোর করে নিলে, তারা ব্যাপারটাকে ভালো চোখে দেখবে না। প্রতিবাদ করলে সবার সামনে আপনাদের সম্মানহানি হবে। অযথা বিশৃঙ্খলা সৃষ্টি হবে। তাই বলি কি আন্টি, একটা কাজ করুন। কি কাজ? সমাধানের নিমিত্তে জিজ্ঞেস করলেন মাইমুনা। অনিক বলল, ভাবি আপনার রুমেই থাকুক। মহিলাদের আপনার রুমে নিয়ে আসুন। সেখানেই দেখুক বউ। এতে উনার আপত্তি থাকবে না।
শ্বশুর পক্ষ কি বলবে? অনিক বুদ্ধি খাটিয়ে বলল, লাঞ্চের সময় হয়ে এসেছে। লাঞ্চ দিন টেবিলে। পুরুষরা খেতে বসুক। তখন মহিলাদের রুমে ডাকবেন। খেতে খেতে আমি বলে দিব ব্যাপারটা। যেহেতু আমি উকিল বাবা, তাই এটা আমার দায়িত্ব। মায়মুনা তৎক্ষণাৎ উত্তর দিলেন না। খানিক ভাবলেন, মনে ধরল সমাধান। গমগমে গলায় বললেন, আচ্ছা দেখি কি করা যায়। তুই থাক বাসায়, যাবি না। এক মেয়ে ঝুলিয়ে দিয়েছিস, আবার নাকি কাণ্ড বাধায়। ছেলেটাও কেউ বলি হারি, রূপ দেখেই মজে গেল। কিছু যাচাই বাছাই না করে বিয়ের জন্য পাগল হয়ে গেল। এখন রূপ ধুয়ে পানি খাক। নিজের জীবন নিজেই শেষ করল। সব কপাল। অনিক হাসল কেবল। বিয়ের আগে মুশরাফাকে দেখে এসে ইনিই অনিককে ফোন দিয়ে উৎফুল্ল গলায় বলেছিলেন, মেয়ে তো রূপে গুণে 100-তে 100। এমন মেয়ে হলে আর কিছু লাগবে না। আমার ছেলের পছন্দ আছে বলতে হবে। মায়মুনা চলে গেলেন। অনিকের কথামাফিক কাজ করলেন। পুরুষদের ডাইনিং টেবিলে ডেকে মহিলাদের নিজের রুমে নিয়ে গেলেন। খেতে বসে অনিক মুশরাফার পর্দার কথা বলে দিল। জয়নাল আবেদিন সাহেব ও সায় জানালেন। নাজমুল সাহেব গলা মেলালেন। মাহবুব সাহেব আর জাওয়াদ নির্বিকার খাচ্ছে। অনিক বন্ধুর দিকে তাকিয়ে মনে মনে বলল, কবে মানুষ হবি তুই? মহিলা মহলের মাঝে বসে আছে মুশরাফা। তাকে ঘিরে গড়ে উঠেছে গল্পের আসর। বয়স্ক মহিলারা ওকে বিভিন্ন প্রশ্ন করছে। ও চুপচাপ উত্তর দিচ্ছে। জোহরের আজান দিয়েছে ঘণ্টাখানেক হল। সে পরখ করে দেখল, উপস্থিত মহলের একজনের মাঝে ও নামাজ পড়ার কোনো ভাবাবেগ অনুভূতি নেই। কেউ নামাজ পড়ে নাকি? এদের মাঝে কাউকেই চিনে না সে, কাকে বলবে নামাজের কথা? মা, ভাবি, নোনাস কারোর দেখা নেই। মুশরাফা অপেক্ষায় আছে কখন এখান থেকে মুক্তি পাবে। জেরিন এলো মাঝে একবার। ওকে দেখে মুশরাফা হাফ ছাড়ল। ধীর স্বরে বলল, আপু, আমি জোহরের নামাজ পড়ব। সুযোগ করে দিন। জেরিনের কপালে বিরক্তির ভাঁজ দেখা গেল না। সে হেসে মুশরাফার হাত ধরে বলল, আসো আমার সাথে। মুশরাফা গেল। জেরিন ওয়াশরুম দেখিয়ে দিল। অজু করে আসার পর দেখল জেরিন জায়নামাজ হাতে দাঁড়িয়ে আছে। ওকে দেখেই একটা টাওয়াল বাড়িয়ে দিল। রুমে তখন মানুষে ঠাসা। কোনায় একটুখানি জায়গা খালি ছিল। সে পাশে দাঁড়িয়ে আছেন জেরিনের দুই কাজিন। জেরিন ওদের সরিয়ে জায়নামাজ বিছিয়ে বলল, লাঞ্চের আগে তোমাকে চেঞ্জ করতে বলতে পারছি না। মা বকবে। এই শাড়ি পরে নামাজ পড়তে পারবে? মুশরাফা সায় জানাল। জেরিন বলল, নামাজের হিজাব লাগবে? এনে দিব। শাড়ির উপর হিজাব টানানো মুশরাফার। হাতের কবজির উপর অংশ কিছুটা দেখা যাচ্ছে। মুশরাফা বলল, আমি সাথে নিয়ে এসেছি। আমার ব্যাগেই পাবেন। ব্যাগটা এই রুমেই ছিল। জেরিন নিজে নিয়ে দিল। হেসে বলল, এবার পড়ো। সকালে মায়মুনা আর কাকনের ব্যবহারের পর মুশরাফা এই পরিবার থেকে ভালো আচরণ পাওয়ার আশা ছেড়ে দিয়েছিল। ভেবেছিল, ওকে সাপোর্ট করার কেউ নেই এই পরিবারে। কিন্তু জেরিনের অমায়িক আচরণ তার ধারণা বদলে দিল। জায়নামাজে দাঁড়িয়ে নিয়ত বাঁধার আগে হুট করেই জেরিনকে জড়িয়ে ধরল। বলল, এর বিনিময়ে আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিক।
কি সুন্দর দোয়া। জেরিন খুশি হল। প্রসন্ন হাসল। ব্যস্ত ভঙ্গিতে বলল, তুমি নামাজ পড়ো, আমি রান্নাঘরে যাই, অনেক কাজ পড়ে আছে। কিছু লাগলে বলবে কিন্তু। জেরিন চলে গেল। মুশরাফা বিড়বিড় করে আলহামদুলিল্লাহ পড়ল। জেরিন আধুনিক জগতের মেয়ে। নিজে পর্দা করে না, কিন্তু সে পর্দাকে খারাপভাবে দেখে না। তার মতে এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, এতে হস্তক্ষেপ করার অধিকার তার নেই। সে পর্দাকে সম্মান করে। অনেকটা সময় নিয়ে নামাজ পড়ল মুশরাফা। নামাজ শেষে করতেই জেরিন এসে খেতে নিয়ে গেল। মুশরাফা ধীর স্বরে বলল, আপু, আমি গায়রে মাহরুমের সামনে যাব না। কাকন মুখ বাঁকাল। মায়মুনা রেগে তাকালেন। জেরিন হেসে বলল, ছেলেরা সবাই বসার ঘরে, খাবার ঘরে কেউ আসবে না। চলো, আমি দেখব ব্যাপারটা। জেরিনের তত্ত্বাবধানে মুশরাফার খাওয়া হল। খাওয়া শেষে আবার শাশুড়ির ঘরে গিয়ে বসল। মেহমানরা বিদায় নিতে শুরু করেছে। যাবার জন্য উঠে দাঁড়িয়েছে মুশরাফার বাবা, মামাও। মুশরাফা দরজার কাছে গেল। নাজমুল সাহেব মাথায় হাত বুলিয়ে বিদায় নিলেন। ফারুকী সাহেবের তেমন ইচ্ছে না থাকলেও রুমের ভেতর থাকা মেহমানদের তাকিয়ে থাকতে দেখে কৃত্রিম হেসে বললেন, আসি, ভালো থাকিস। মুশরাফা স্মিত হাসল। কত মাস পর বাবা কথা বললেন ওর সাথে। সময়টা মনে পড়ে না। সে ধীর গলায় বলল, কখনো যদি আপনার কথা মনে পড়ে, কথা বলতে ইচ্ছে করে তবে কল দিব, আপনি ধরবেন বাবা? ফারুকী ভ্রু কুঁচকালেন। তার মাঝে লায়লার মতো অনুভূতি দেখা গেল না। ছোট করে বললেন, দিস। চলে গেলেন তারা। শেষ বিকেলের দিকে মেহমানরাও চলে গেল। বাসায় ৮ জনই রইল। মাগরিবের আজান হলে জেরিন মুশরাফাকে জাওয়াদের রুমে নিয়ে গেল। জায়নামাজ দিয়ে ফিরে এলো। রুমে চোখ বুলাতেই চক্ষুচরকর। ফার্নিচার বলতে খাট, ড্রেসিং টেবিল আর ক্লথ কেবিনেট। এক কোণে দুটো বিন ব্যাগ রাখা, একটা সেন্টার টেবিল। গিটার, সাউন্ড বক্স, হেডফোন সেন্টার টেবিলে অ্যাশট্রে। সব যেন চোখে বাজছিল। মনে হচ্ছে অচেনা দুনিয়ায় এসেছে সে। লোকটার জীবনটা বাজে অভ্যাসে ঘিরে আছে। চেঞ্জ করে জায়নামাজ হাতে নিয়ে বিপাকে পড়ল। দেয়ালে দেয়ালে জাওয়াদের, বিভিন্ন জীবজন্তুর ছবি টাঙানো। এখানে তো নামাজ হবে না। ঘরে জীবজন্তুর ছবি থাকলে ফেরেশতা আসে না। মুশরাফা পুরো ঘর দেখে বারান্দায় গেল। বেশ বড়সড় বারান্দা। খালি একবারে, কিচ্ছু নেই। আলো নিভিয়ে অন্ধকারে বারান্দায় নামাজ পড়ল। নামাজ শেষে রুমে এসে বিছানায় গা এলিয়ে দিল। সারাদিন অনেক ধকল গেছে। ক্লান্তিতে চোখ বুজে আসছে। জেরিন এসে নাস্তার জন্য ডেকে গেল। নিশ্চিত করল, বাসায় পুরুষরা কেউ নেই। নাস্তা করতে গিয়ে দেখা হলো জয়নাল আবেদিনের সাথে। তিনি সবে বাইরে থেকে ফিরেছেন। মুশরাফা উনাকে দেখে বলল, আসসালামু আলাইকুম বাবা। বিয়ের পর উনার সাথে কথা হয়নি, এটাই প্রথম। তার বিনয়ের সাথে সালাম শুনে জায়নাল সাহেব প্রসন্ন হাসলেন। সালামের উত্তর নিলেন হাসি মুখে। ওয়া আলাইকুমুস সালাম। পরপরই বললেন, এখানে কোনো অসুবিধা হচ্ছে না তো মা? মুশরাফা সেই ক্ষণে ধরতে পারল, এই পরিবারে তার শুভাকাঙ্ক্ষীর সংখ্যা ১ থেকে ২ এ নেমেছে। সে হেসে বলল, না বাবা, কোনো সমস্যা হচ্ছে না।
এখন থেকে এটাই কিন্তু তোমার ঘর। নিজের মতোই থাকো। জয়নাল সাহেবের কণ্ঠে উপচে পড়া কোমলতা। মুশরাফা হেসে সায় জানাল। তিনি স্বভাবগতভাবে বলে ফেললেন, অপদার্থটা কি আছে ঘরে? মুশরাফা বুঝল না। ভ্রু কুচকাল, কে বাবা? জেরিন এসে হেসে বলল, জাওয়াদের কথা বলছে বাবা। ও নেই, বন্ধুদের সাথে বাইরে গেছে। জয়নাল সাহেব চিন্তিত স্বরে বললেন, ওকে একটু মসজিদে পাঠানোর চেষ্টা করো। মুশরাফা এবারও সায় জানাল। জয়নাল সাহেব গিয়ে বসার ঘরে বসলেন। নাস্তা করে ঘরে এলো মুশরাফা। খানিক বাদেই জাওয়াদ এলো। ওকে দেখে মুশরাফা হাসিমুখে আলতো স্বরে সালাম দিল। আসসালামু আলাইকুম। সকাল থেকে ঘটা এত সব ঘটনার পর ও মেয়েটা হাসছে, ওকে সালাম দিচ্ছে। অবাক হল জাওয়াদ। এই মেয়ে কিসের তৈরি? উত্তর নিল না ও। হেঁটে গিয়ে বিন ব্যাগে বসল। বন্ধুদের কথা মাথায় ঘুরছে। আজ ওর কলেজের বন্ধুরা এসেছিল। মুশরাফা যখন সামনে যাচ্ছিল না, তখন বন্ধু সাদাফ বলল, কিরে বেটা, বিয়ে দাওয়াত দিলই না, এখন আবার বউকে লুকিয়ে রেখেছি। কাহিনী কি? ডাক ভাবিরে, পরিচিত হই। জাওয়াদ লজ্জায় পড়ল। কি বলবে এবার? অনেকই বলল, মুশরাফার পর্দার কথা। তখন একজন কটাক্ষ করে বলল, কি গেও বিয়ে করেছিস? এরা কোনো সামাজিকতা জানে? রোমান্টিকতা জানে? কিচ্ছু জানে না। তোর সাথে রেস্টুরেন্টে যাবে না, সাজবে না, বের হবে না, ছবি তুলবে না। সব কাজে হারাম হারাম করবে। গেও হয়ে থাকবে। তোর মতো ছেলে এমন মেয়ে কিভাবে বিয়ে করল? ইউ ডিজার্ভ বেটার ওয়ান। তোর জন্য কত হাই সোসাইটির মেয়ে পাগল ছিল মনে নেই? শান্তি পাবি না ভাই, ছাইরা দে। কিছু বন্ধু থাকে যারা বন্ধুত্বের নাম করে এসে আগুনে ঘি ঢালতে পারে। আবার কেউ আছে পানি দিয়ে আগুন নেভাতে পারে। জাওয়াদকে চিন্তিত দেখাল। লজ্জিত হল চোয়াল। অনিক বলল, ও কিন্তু ভাবিরে ভালোবেসে বিয়ে করছে। সুখটা ওরেই খুঁজে নিতে দে। সাদাফ বলল, দেখা যাক এই বিয়ে কদিন টিকে। 6 মাস ও টিকবে না দেখিস। ইউ ডিজার্ভ বেটার ওয়ান জাওয়াদ। ভুল মানুষের ফাঁদে পড়ছস তুই। সত্যিই কি সে মুশরাফাকে ডিজার্ভ করে না? গত দুদিনে অন্তত তাই মনে হচ্ছে। জাওয়াদের মনে কত প্রশ্ন চলছে। মুশরাফা বলল, শুনুন। জাওয়াদ চোখ তুলে তাকাল। কি? আপনার ছবিগুলো সরিয়ে নিন, আমি নামাজ পড়তে পারব না। জাওয়াদ বিরক্তিতে মুখ কুচকাল। পারব না। বারান্দায় গিয়ে পড়ো। মুশরাফা দীর্ঘশ্বাস ফেলল কেবল। এশার নামাজ ও পড়ল বারান্দায়। নামাজ শেষ এসে দেখল, জাওয়াদ কানে হেডফোন গুজে ল্যাপটপ নিয়ে বসেছে। গান শুনছে বোধহয়। এদিকে খেয়াল নেই। মুশরাফা বিছানায় বসল। আল্লাহর কাছে দোয়া করল, এই মানুষকে ঠিক করে দিতে। অভ্যাসগতভাবে জাওয়াদ গান শুনতে শুনতে সিগারেট ধরাল। ধোঁয়া নাকে লাগতেই কেশে উঠল মুশরাফা। জাওয়াদের মনোযোগ নেই এদিকে, সে টের পেল না। একটা সিগারেট শেষ করার পর আরেকটা ধরানোর সময় বিছানার দিকে তাকাতেই মুশরাফাকে কাশতে দেখল। বিরক্তি, রাগ, ক্ষোভ, ঘৃণা সবকিছুর ঊর্ধ্বে হল মানবতা। একটা মানুষের প্রতি মানুষের রাগ থাকতেই পারে, তাই বলে সে বিপদে পড়লে না আগানো বা তাকে বিপদে ফেলে দেয়াটা সমীচীন নয়।
মুশরাফার জন্য জাওয়াদের মনে তেমন টান না থাকলেও ছোটবেলা থেকে লালন করে আসা মানবতাবোধ আছে, যার কারণে সে হাজার বিরক্তির পরও মুশরাফাকে শারীরিক কষ্ট দেওয়ার কথা ভাবতে পারে না। ব্যাপারটা অনিচ্ছাকৃত হয়ে গেছে, সে খেয়াল করেনি। জাওয়াদ উঠে বারান্দায় চলে গেল, যেখানে গিয়ে আরেকটা ধরালো, টান দিয়ে ধোঁয়া ছাড়ল। গন্ধটা জানালা বেদ করে রুমে এসে ঢুকে পড়েছে। মুশরাফার কাশির মাত্রা বাড়ল, চোখ থেকে পানি বেরুচ্ছে অনবরত। গানের ভলিউম ভেদ করে শব্দটা কানে গেল জাওয়াদের। সে থেমে গেল, গান থামাল। শব্দটা পর্যবেক্ষণ করে দরজায় এসে দাঁড়াল। কাশতে কাশতে মুশরাফার নাক মুখ লাল হয়ে গেছে, দমবন্ধ হয়ে আসার জো। জাওয়াদ দ্রুত পায়ে এগিয়ে এলো, হেডফোন খুলে ল্যাপটপ রেখে ওর পাশে বসল। আলতো হাতে স্ত্রীর পিঠ ঢলতে ঢলতে অনুতাপের স্বরে বলল, সরি। আগে বলবে তো সিগারেটের ধোঁয়ায় তোমার সমস্যা হয়। আমি খেয়াল করিনি। মুশরাফা উত্তর দেয়ার অবস্থায় নেই। কাশি বন্ধ হচ্ছে না। সেন্টার টেবিলের উপরে পানির জগ। জাওয়াদ এক গ্লাস পানি এনে দিল। পানি খাও, কম লাগবে। মুশরাফা গ্লাস ধরতে পারছিল না, জাওয়াদ নিজেই ধরেই মুখের কাছে নিল। পানি খেয়ে গ্লাস রেখে এলো। আবার বসল পাশে। ততক্ষণ পাশে বসে রইল, যতক্ষণ না মুশরাফার কাশি থেমেছে। কাশি থামার পরে মুশরাফা বিস্মিত চাহনি দিল কেবল। কষ্ট নিজে দিল, আবার পাশে রইল ও নিজে। এমন করে যদি পর্দা রক্ষায় ওর পাশে থাকত, তবে ওর চিন্তা করতে হতো না। মুশরাফা হেসে বলল, আপনার মাঝে মানবতাবোধ আছে, একটু মূল্যবোধ হলেই আপনি চমৎকার মানুষ হয়ে যাবেন। জাওয়াদ উত্তর দিল না। সরে গিয়ে গম্ভীর মুখে বলল, বেশি বকবক করো না, চোখমুখ মুছে শুয়ে থাকো কিছুক্ষণ। পরদিন ভোরে মুশরাফা নিজে ও নামাজের জন্য উঠল, ঠেলে ঠুলে জাওয়াদকে ও উঠাল। টেনে নিয়ে গেল ওয়াশরুমে। মুখে পানি ছিটিয়ে বলল, আমি জান্নাতে গেলে আপনার সাথেই যাব ইনশাআল্লাহ। অজু করে আসুন। ততক্ষণে জাওয়াদের চোখ থেকে ঘুম ছুটে গেছে। রাগত চাহনি দিল। কাজ হল না। অজু করিয়ে বের করিয়েই এনেছে। নামাজ পড়তে গিয়ে হল বিপত্তি। বারান্দায় মশার জন্য থাকা দায়। মুশরাফার হাত পা ঢাকা, মশা খুব একটা সুবিধা করতে পারছে না। কিন্তু হাফহাতা টি-শার্ট পরিধেও জাওয়াদ পার পেল না কোনোভাবেই। সেকেন্ড 10 কটা যে কামড়েছে হিসেব নেই। বিরক্তিতে কপাল কুঁচকে গেল ওর। মুশরাফার দিকে তাকিয়ে চোখ রাঙিয়ে বলল, তুমি মেয়েটা আস্ত একটা বিরক্তি। হনহন করে রুমে চলে গেল জাওয়াদ। মুশরাফা ভাবল, ও নামাজ পড়বে না বলে চলে গেছে। স্বামীকে নামাজ না পড়াতে পারার হতাশা ঘিরে ধরল ওকে। মলিন মুখে নামাজে দাঁড়াল। তখনই রুম থেকে ডাক এলো, মুশরাফা, এদিকে এসো। কেন? আমি নামাজ পড়িনি তো। নামাজ পড়ে আসছি। জাওয়াদ ধমকে উঠল, এত কথা বলো কেন? আসতে বলছি, আসো। মুশরাফা রুমে ধীর পায়। বারান্দার দরজায় দাঁড়াতেই ওর চক্ষু চড়ক। বারান্দার দরজায় দাঁড়িয়ে ভেতরে তাকাতেই যারপরনাই অবাক হল মুশরাফা। জাওয়াদ চেয়ারে দাঁড়িয়ে একটা ফটোফ্রেম খোলার চেষ্টা করছে। অবিশ্বাস্য চোখে তাকিয়ে রইল মুশরাফা। অস্ফুট স্বরে বলল, আপনি কি সত্যি ছবিগুলো সরাবেন?
সে কথা জাওয়াদের কানে যেতেই রুক্ষ চোখে তাকালো ওর পানে। বিরক্তিভরা গম্ভীর মুখে বলল, তুমি মেয়েটা একটু বেশি কথা বলো। এখানে আসতে বলছি না? আসো। ওখানে দাঁড়িয়ে কথা বলছো কেন? মুশরাফা ধীর পায়ে রুমে প্রবেশ করল। চেয়ারের কাছে গিয়ে দাঁড়াতেই জাওয়াদ পাখির ক্যাপচার করা একটা ফটোফ্রেম খুলে মুশরাফার হাতে ধরিয়ে দিল। গমগমে গলায় বলল, কোনো কথা না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকো এখানে। মুশরাফা বিস্ময়ের চূড়ায় পৌঁছল যেন। বিস্মিত চোখে চেয়ে রইল জাওয়াদের পানে। জাওয়াদের ঘুম জড়ানো ফোলা মুখে বিরক্তির আভা। সেই বিরক্তির মাঝে ও দুচোখের গভীর মনোযোগ দেয়ালের দিকে। বেশ মনোযোগ দিয়ে এক এক করে ছবি নামাতে লাগল। মুশরাফার চোয়ালে বিস্ময়ের সাথে যোগ দিয়েছে খুশি, আনন্দ। উৎফুল্ল হয়ে উঠছে মুখখানা। লোকটা তার কথা ভাবতে শুরু করেছে। জাওয়াদ 4-5টা ফ্রেম নামিয়ে মুশরাফার হাতের উপর রাখল। বেশ ভারী ফ্রেমগুলো। হাত ব্যথা করছে। আরেকটা রাখার আগে জাওয়াদ বলল, আমার খুব পছন্দের ফ্রেম এগুলো। খুব সাবধানে সেন্টার টেবিলের উপর রেখে আসো। একটু আঁচ যেন না লাগে। মুশরাফা মনে মনে মুখ ভেঙচাল, বউয়ের চিন্তা নাই আছে, শুধু ফ্রেমের চিন্তা। খুব সচেতনভাবে ফ্রেম রাখল টেবিলে। তারপর ফিরে এলো। একে একে সব জীব জন্তুর ছবি সরাল জাওয়াদ। চেয়ার থেকে নেমে এলো ও। মুশরাফা ধীর স্বরে বলল, আপনার ছবি? জাওয়াদ কিছুটা বিরক্তির সাথে জিজ্ঞেস করল, আমি থাকলেও সমস্যা? মুশরাফা আলতো স্বরে জবাব দিল, আপনি নয়, আপনার ছবি থাকলে সমস্যা। আমি আর আমার ছবি কি আলাদা? তুমি মেয়েটা সুবিধার না। আমার রুম থেকে আমাকেই বিদায় করার পায়তারা করছ। দাঁত কিরমির করে বলল জাওয়াদ। মুশরাফা হেসে ফেলল। ও সাধারণত মুচকি হাসে। দাঁত দেখা যায় না। আজ দাঁত দৃশ্যমান হল, কিন্তু শব্দ হল না। ভারী সুন্দর দেখালো ওর হাসিটা। হেসেই বলল, জলজ্যান্ত আপনিটা থাকতে আপনার ছবি কি কাজ? আপনার ছবি বিদায় হোক। আপনি থাকুন আমার পাশে অজীবন। তারপর আল্লাহ চাইলে আমরা একসাথে জান্নাতে যাব। জাওয়াদ ভ্রু কুঁচকে তাকালো এক পলক। তারপর বিরক্তির নিঃশ্বাস ফেলে আবার চেয়ারে উঠল। রাগ নিয়ে দ্রুত বাকি ছবিগুলো সরাল। নিজেই রাখল সেন্টার টেবিলে। দেয়ালে আর কোনো জীব জন্তুর ছবি নেই। পুরো রুমে চোখ বুলাতেই আনন্দে মনটা নেচে উঠল মুশরাফার। ইবাদতের সুন্দর একটা পরিবেশ পেয়েছে অবশেষে। দিনের কাজে কারো থেকে পাওয়া একটু সাহায্য ও ওর কাছে আকাশসম। এটা সবচেয়ে বেশি আনন্দের। চোখে মুখে খুশির আভা ছড়িয়ে জাওয়াদের সামনে এসে দাঁড়াল। আকস্মিক জাওয়াদকে জড়িয়ে ধরল। উৎফুল্লতার সাথে বলল, আল্লাহ এর বিনিময়ে আপনাকে উত্তম প্রতিদান দিক। জাওয়াদ ওকে ছাড়ানোর চেষ্টা করে গম্ভীর মুখে বলল, এগুলো কোনো ধরনের আচরণ। মুশরাফা ওকে ছেড়ে দিল। তার গাল দুটো লজ্জায় লাল। দৃষ্টি অন্যদিকে। জাওয়াদ ভ্রু কুঁচকাল। মুশরাফা লজ্জা কাটিয়ে বলল, ইসলাম স্বামীকে ভালোবাসতে বলেছে। আমি আপনাকে ভালোবাসার চেষ্টা করছি। এগুলো হালাল আচরণ। এরপর কি বলা যায়? জাওয়াদ উত্তর খুঁজল, পেল না। প্রসঙ্গ ঘুরিয়ে বলল, সরো, আমি ঘুমাব। নামাজের জন্য অজু করে নামাজ না পড়ে ঘুমাবেন। নামাজটা পড়ে ঘুমান। জাস্ট 5 মিনিটের ব্যাপার। প্লিজ।
অনুরোধ ঝরে গেল মুশরাফার স্বর থেকে। জাওয়াদ বিরক্তভরা স্বরে বলল, আমি মন থেকে নামাজ না পড়লে নামাজ হবে না। জোর করিয়ে কদিন পড়াবে তুমি? মুশরাফা ধীর স্বরে উত্তর দিল, একদিন, দুদিন, 3 দিন আপনি আমার সাথে পড়ুন অনিচ্ছা সত্ত্বেও। পড়তে পড়তে একদিন দেখবেন নামাজের প্রতি আপনার একটা টান কাজ করছে, নামাজ পড়ার মজাটা ধরে ফেলেছেন। সেদিন থেকে আপনি নিজ থেকেই মসজিদে গিয়ে নামাজ পড়বেন। শুধুমাত্র সেই দিনের জন্য আমি আপনাকে জোর করছি। আমার বিশ্বাস, দিনটা খুব তাড়াতাড়ি আসবে। আসুন এখন নামাজে দাঁড়ান। জাওয়াদ শুনল না সে কথা। পাশ কাটিয়ে যেতে নিল। মুশরাফা দীর্ঘশ্বাস ফেলল। জাওয়াদের হাত ধরে শান্ত স্বরে বলল, আপনি কিন্তু আপনার ওয়াদা খেলাপ করছেন। জাওয়াদ খাটে বসে তীক্ষ্ণ গলায় বলল, কি ওয়াদা খেলাপ করেছি আমি? মুশরাফা সামনে এসে দাঁড়াল। আলতো স্বরে মনে করিয়ে দিল, কাল সকালে আপনি আমাকে বিয়ের উপহার হিসেবে ওয়াদা দিয়েছিলেন যে আপনি আমাদের দুজনের বর্তমান ভবিষ্যতে কোনো প্রকার ক্ষতি করবেন না। জাওয়াদের মনে পড়ল কথাগুলো। সে ভ্রু কুচকাল, নামাজ না পড়ার সাথে ওয়াদার কি সম্পর্ক? মুশরাফা যেন এরই অপেক্ষায় ছিল। কাল বিলম্ব না করে তড়িৎ উত্তর দিল, বেনামাজি জান্নাতে যাবে না। এক ওয়াক্ত নামাজ ইচ্ছেকৃতভাবে ছেড়ে দিল জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আপনি ইচ্ছেকৃতভাবে নামাজ ছেড়ে দিচ্ছেন। এর শাস্তিস্বরূপ মৃত্যুর পর আল্লাহ আপনাকে জাহান্নামের আগুনে জ্বালাবেন, জান্নাত থেকে দূরে রাখবেন। আপনি নামাজ ছেড়ে দেওয়ার মাধ্যমে নিজের ভবিষ্যতের ক্ষতি করছেন, যা আপনার ওয়াদার খেলাপ। জাওয়াদ হতভম্ব হয়ে বসে রইল। মাথা ঘুরছে ওর। মেয়েটা কিভাবে আটকে দিল ওকে? এই মেয়ে তো ধুরন্ধর। আল্লাহ জানে এই ওয়াদার মধ্যে কি কি বেঁধেছে। ভয় হল জাওয়াদের। রেগে তাকালো মুশরাফার পানে। মুশরাফা ধীর স্বরে বলল, ওয়াদা খেলাপ করা মুনাফিকের আলামত। আমি এখন আর আপনাকে নামাজের জন্য জোর করব না। আপনার যদি স্বইচ্ছায় মুনাফিকের তালিকায় নিজের নাম লিখাতে চান, তবে নামাজ না পড়ে ঘুমান। মুশরাফা ঠোঁট চেপে হেসে বারান্দার দিকে এগুলো। জায়নামাজ নিয়ে এসে নামাজে দাঁড়াল। একটাবার জাওয়াদের দিকে তাকাল না, নামাজের জন্য বললও না। জাওয়াদ তখন ভাবনায় ডুবন্ত। ওর মনে হচ্ছে মুশরাফা ওকে জালে আটকে ফেলেছে, কঠিন জালে আটকেছে। একে তো ওয়াদা ভং, তার উপর মুনাফিকের ট্যাগ লাগাচ্ছে। বলে কি না, মুনাফিকের তালিকায় নাম লেখাতে চাইলে নামাজ না পড়ে ঘুমান। কি কঠিন কথা! কোনো মানুষ যেচে নিজেকে মুনাফিক প্রমাণ করতে পারে? পারে না। মেয়েটা না রেগে কথা বলছে, না কেঁদেছে। যে কথায় আটকিয়েছে সেই কথায় অনুরোধও ছিল না। ঠান্ডা মাথায় সাপের মতো পেঁচিয়ে ধরেছে। জাওয়াদ কটমট করে তাকালো স্ত্রীর পানে। মুশরাফা তখন নামাজে মগ্ন। একধানে তাকিয়ে রইল অনেকক্ষণ। মুশরাফা দুরাকাত সুন্নত শেষ করল। সালাম ফিরিয়ে ফরজের জন্য উঠে দাঁড়িয়েছে। আকস্মিক জাওয়াদ উঠে দাঁড়াল। হনহন করে কেবিনেট থেকে জায়নামাজ বের করে আনল। মুশরাফা জায়নামাজে দাঁড়িয়ে হাসছে ঠোঁট চেপে। জাওয়াদ জায়নামাজ বিছানোর ফাঁকে ওর হাসি দেখল। রাগে চোখ লাল হল ওর। চোখ রাঙিয়ে বলল, আল্লাহ তোমার বিচার করুক। মুশরাফার হাসির গতি কমল না, বরং বাড়ল। সে হাসতে হাসতে বলল, আল্লাহ আপনার বিচার না করুক।
আপনাকে বিনা হিসেবে জান্নাত দিক। বদদোয়ার পরিবর্তে কেউ দোয়া দেয়? তাও এত সুন্দর। জাওয়াদ আর কিছু বলতে গিয়ে বলতে পারল না। চুপচাপ নামাজে দাঁড়াল। নামাজ শেষ করে সবে সালাম ফিরিয়েছে। আকস্মিক মুশরাফা এসে বসল তার জায়নামাজে, তার পাশে। একবারে গা ঘেঁষে। জাওয়াদ প্রশ্নবিদ্ধ চোখে তাকাল। মুশরাফা স্বামীকে পরখ করল অন্তর্ভেদী চোখে। তারপর চঞ্চল গলায় বলল, নামাজ পড়লে আপনাকে ভীষণ সুন্দর দেখায়। মাশা আল্লাহ। টুপ করে একটা চুমু খেতে ইচ্ছে করছে আপনার গালে। খেয়ে ফেলি? জাওয়াদ ধাক্কা খেল। কি আবেদন মেয়েটার! চোখে চোখ পড়তেই চোখ সরাল মুশরাফা। কেমন যেন লজ্জা পেল। জাওয়াদ ভ্রু কুঁচকে বলল, এই মেয়ে, তুমি সারাদিন আমার সাথে ফ্লার্ট করার চেষ্টা করো কেন? আপনি আমার জন্য হালাল তাই ফ্লার্ট করছি, ভালোবাসার চেষ্টা করছি। বিশ্বাস করুন, হারাম হলে আমি আপনার দিকে তাকাতামও না। যাক গে, অনুমতি দিবেন? নইলে কিন্তু আমি অনুমতি ছাড়াই খেয়ে নিব। আমার ইসলাম আমাকে অনুমতি দিয়েছে। শান্ত স্বরে মিটিমিটি হেসে বলল মুশরাফা। জাওয়াদ ধমকে বলল, তুমি মেয়েটা ভারী অসভ্য। মুশরাফা হাসি থামাল। টুপ করে অধরে অধরে ছুঁয়ে দিল। হেসে সরে গেল। জাওয়াদের কানে কানে ফিসফিস করে বলল, ইসলামে স্বামী স্ত্রীর জন্য সব ধরনের ভালোবাসা জায়েজ। এভাবে চুমু খাওয়াও। মুশরাফা জাওয়াদে কাঁধে মাথা রাখল। জাওয়াদ কিংকর্তব্যবিমূঢ় হয়ে গেল। তৎক্ষণাৎ মনে পড়ল সাদাফের কথা, এরা রোমান্টিক হয় না। এটা রোমান্টিকতা নয়। তবে কি সাদাফের ভাবনা ভুল? কত মেয়ের সাথে রিলেশনে গিয়েছে, রোমান্টিকতার দিক দিয়ে সেই এগিয়েছিল। মেয়েগুলো লজ্জায় আগাতেই পারত না। বিয়ের পরদিন মুশরাফার পোশাক আশাক দেখে সাদাফের মতো জাওয়াদেরও মনে হয়েছে, এই মেয়ে একবারেই রোমান্টিক হবে না। সে না আগালে আগাবেই না। কিন্তু এই মুহূর্তে এসে ভুল প্রমাণ হল তার। এই মেয়ে শুধু রোমান্টিক না, সাংঘাতিক ধরনের রোমান্টিক। এই মেয়ে তো সোজা হারাম, না বলে বলছে, এসব নাকি জায়েজ। না, সাদাফের ভাবনা ভুল। এরাও বোধহয় রোমান্টিক হয়। হলে হোক, এই অসুবিধাজনক মেয়ের কাছে আপাতত থাকা যাবে না। জাওয়াদ কিছু না বলে উঠে যেতে ধরল। মুশরাফা হেসে বলল, আপনি কি লজ্জা পাচ্ছেন? জাওয়াদ বিব্রতবোধ করল। উঠে চুপচাপ শুয়ে পড়ল। খানিক বাদেই কানে এলো সুমিষ্ট স্বর। সুরেলা কণ্ঠে কেউ পবিত্র কুরআন তেলাওয়াত করে যাচ্ছে। ঘাড় ঘুরিয়ে তাকাতেই কুরআন হাতে জায়নামাজে বসা মুশরাফাকে চোখে পড়ল ওর। জাওয়াদ ঘাড় ফিরিয়ে চোখ বন্ধ করল। নিস্তব্ধতার মাঝে কুরআনের সুরটা বুকে হিমেল হাওয়ার মতো বিঁধছে, মন্দ লাগছে না। ফজর নামাজের পর ঘুমায় না মুশরাফা। নামাজ পড়ে কুরআন তেলাওয়াত করে কিছুক্ষণ বারান্দায় বসে। কুরআন তেলাওয়াত শেষে উঠে দেখল জাওয়াদ ঘুমিয়ে পড়েছে। ওর ঘুমন্ত মুখের দিকে তাকাতেই হেসে ফেলল মুশরাফা। আজ লোকটা একটু বেশিই জব্দ হয়েছে। কিভাবে তাকিয়েছিল ওর দিকে, পেট পাকিয়ে হাসি পাচ্ছিল। কত কষ্টে যে আটকে রেখেছে সেই জানে। জাওয়াদ থেকে চোখ ফিরিয়ে বারান্দায় গিয়ে বসল। ফ্লোরে বসে সূর্যোদয় দেখল। বারান্দাটাকে পুরোপুরিভাবে রোদ গ্রাস না করা অবধি বারান্দায় বসে রইল। সোনালি রোদ গিয়ে তীক্ষ্ণ রোদের ছটা গায়ে পড়তেই উঠে দাঁড়াল।
রুমে গিয়ে ঘড়ি দেখল 6:40। বড় ওড়নায় গা ঢেকে রুম থেকে বের হল ও। ইতিউতি করে প্রবেশ করল কিচেনে। শ্বশুর শাশুড়ির রুমে লাইট জ্বলছে। তারা নামাজ পড়তে উঠেছেন বোধহয়। বাকি সবাই ঘুমে। মুশরাফার জন্য সুবিধাই হল। সে সিদ্ধান্ত নিল সকালের নাস্তা সে বানাবে। নিজের বাসায় রান্না করত সে। শখের বসেই। পরিকল্পনা মাফিক আগে পরোটা 2 পদ ভাজি করল। যখন পরোটা ভাজছিল তখন মায়মুনা এসে হাজির হলেন রান্নাঘরে। শাশুড়িকে দেখেই লম্বা করে সালাম দিল মুশরাফা। মায়মুনা সালামের উত্তর নিলেন কি নিলেন না বুঝা গেল না। তিনি গম্ভীর মুখে বললেন, কি করছো এখানে? মুশরাফা ধীর স্বরে বলল, নাস্তা বানাচ্ছি। মায়মুনা গমগমে গলায় বললেন, নাস্তায় সবাই কি খায় না খায় জানো তুমি? আন্দাজে বসে যে এসেছ, কেউ যদি তোমার এসব নাস্তা না খায়। নাস্তা বানানোর আগে আমাকে জিজ্ঞেস করনি কেন? মুশরাফা নম্রতার সাথেই উত্তর দিল, আমি আপনাকে বিরক্ত করতে চাইনি। কি বানাচ্ছ এখন? প্রসঙ্গ ঘুরালেন মায়মুনা। মুশরাফা বলল, পরোটা আর ভাজি। খাওয়া যাবে? কেমন তিরস্কারের চটা মায়মুনার কথায়। মুশরাফা ধরতে পেরেও চুপ রইল। খানিক বাদে বলল, ইনশাআল্লাহ। মায়মুনা ঢাকনা উল্টে দেখলেন কি কি রান্না হল না। খেয়ে ও দেখলেন একটু। তারপর হন হন করে বেরিয়ে গেলেন রান্নাঘর থেকে। যাবার আগে বলে গেলেন, চা করবে সবার জন্য। মুশরাফা চাপা শ্বাস ফেলে কাজে মন দিল। নাস্তা বানিয়ে টেবিলে সাজিয়ে দিল। 1 কাপ চা হাতে রুমে এলো। জাওয়াদকে ডেকে তুলল। জাওয়াদ ফ্রেশ হয়ে এলে চায়ের কাপ বাড়িয়ে দিয়ে বলল, আপনার চা। জাওয়াদ ভাবল হয়তো মা বোন কেউ পাঠিয়েছে। চুপচাপ চায়ের কাপে চুমুক দিল। চায়ের স্বাদে ভিন্নতা ধরতে পারার পরপরই বলল, চা কে বানিয়েছে? আমি। কেন ভালো হয়নি? আগ্রহ ভরে জানতে চাইল মুশরাফা। জাওয়াদ চায়ের কাপ রেখে মুখ কুঁচকে বলল, এজন্যই তো চিনি বেশি। আমি চায়ে চিনি কম খাই। বলে বেরিয়ে গেল জাওয়াদ। মুশরাফা চায়ের কাপে চুমুক দিয়ে দেখল চিনি ঠিক আছে। লোকটা খুদ ধরল কেন? মুশরাফা রুমে বসে রইল। জিশান নাস্তার টেবিলে আছে কি না ভেবে গেলে না। জেরিন এলো ডাকতে। মুশরাফা, নাস্তা করবে না? আসো। মুশরাফা ইতস্ততভাবে কিছু বলতে চাইল। জেরিন হেসে বলল, জিশান 2 দিনের ট্যুরে গেছে। জায়েদ ভাই অফিসে চলে গেছে। আসো। মুশরাফা হাফ ছাড়ল। যাক, এবার নিশ্চিন্ত থাকা যাবে। সেই উঠে দাঁড়াল। জেরিন ওকে টেবিলে নিয়ে গেল। জাওয়াদ খাচ্ছে বসে। মুশরাফাকে জাওয়াদের পাশে বসাল। জাওয়াদের কোনো হেলদোল নেই, সে একমনে খাচ্ছে। জেরিন খেতে গিয়ে বলল, মুশরাফা, তোমার রান্নার হাত দেখি ভালোই। বিপরীতে মুশরাফা হাসল শুধু। এক পলক তাকালো জাওয়াদের পানে। জাওয়াদ খাওয়া থামিয়ে চোখ মুখ কুঁচকে আছে। কিছু বলার জন্য মুখ খুলতে নিলে মুশরাফা ধীর স্বরে, অনেকটা ফিসফিস করে বলল, আমার রান্না শুনে খুঁত ধরতে যাবেন না, চায়ের মতো। ধরা পড়ে যাবেন। এতক্ষণ বেশ মজা করেই খাচ্ছিলেন, আমি কিন্তু দেখেছি। তাই বলি কি, চুপচাপ খান।
একটা মেয়ে এত ধুরন্ধর হয় কি করে? কি করে সব টের পেয়ে যায়? জাওয়াদ বিরক্ত হল, রেগে তাকালো পাশে। বিনিময়ে মুশরাফা হাসল কেবল। জাওয়াদের অফিস ছুটি আরও একদিন বাকি। আজ সারাদিন বাড়িতে সে। সন্ধ্যায় বসার ঘরে গল্পের আসর জমেছে। সেখানে কথা বলছে জেরিন, কাকন, মায়মুনা, জাওয়াদ। মুশরাফাও আছে সেখানে। কথা বলছে না, চুপচাপ কথা শুনছে সবার। কথার মাঝে জাহিন এসে বায়না ধরল, আইসক্রিম খেতে যাবে। জাওয়াদ রাজি হল। জাহিনকে তৈরি হতে পাঠাল। জেরিন বলল, ভাই, এক কাজ কর, মুশরাফাকে নিয়ে যা। সেও ঘুরে আসুক। জাওয়াদ হতাশ চোখে তাকাল স্ত্রীর পানে। সেই চাহনি দেখে নীরব নিঃশ্বাস ফেলল মুশরাফা। হেসে বলল, থাক আপু, একটু পরেই এশার আজান দিবে। এখন বের হলে নামাজের দেরি হয়ে যাবে। অন্য কোনো দিন যাব। আজ ওরা যাক। মায়মুনা বেজায় নারাজ হলেন। অসন্তোষটা বাড়ল তার। কেমন অসামাজিক মেয়ে ও। মুখের সামনে মানা করে দেয়। জাওয়াদ খুশিই হল। হাফ ছেড়ে বলল, ও যখন যেতে চাইছে না, তাহলে না যাক। জাহিন এসে হাজির হল। জাওয়াদ ভাতিজাকে নিয়ে বেরিয়ে গেল। মুশরাফা তাদের যাওয়ার পানে তাকালো এক পলক। চোখ ফিরিয়ে কথায় মন দিল। তখন এশার নামাজ পড়ে দোয়া পড়ছে মুশরাফা। আকস্মিক জাহিন এলো ঘরে। মুশরাফার উদ্দেশ্যে বলল, চাচি, আমরা আইসক্রিম নিয়ে এসেছি। মা আপনাকে আইসক্রিম খেতে ডাকছে। মুশরাফা ভ্রু কুঁচকাল। আকস্মিক হেসে ফেলল। ধূসর আকাশে কালো মেঘের ঘন ঘটা। মেঘের গর্জনে কেঁপে উঠছে গোটা শহর। সাথে যোগ হয়েছে বৃষ্টির ঝিরিঝিরি শব্দ। সকাল থেকেই মুষলধারে বৃষ্টি হচ্ছে। চেহারায় বিরক্তির আভা মিশিয়ে বৃষ্টির পানে চেয়ে আছে জাওয়াদ। ছুটি শেষ, আজ অফিসে জয়েন করতে হবে। কদিন ছুটি পেয়ে শরীরে অলসতা ভর করেছে, তার উপর আবার বৃষ্টি। এই বৃষ্টিতে কাকভেজা হয়ে অফিসে যেতে ইচ্ছে করছে না ওর। খাটে বসে এক ধ্যানে বৃষ্টি দেখছে। চারদিকে খেয়াল নেই ওর। নাস্তা গুছিয়ে রুমে এলো মুশরাফা। জাওয়াদকে আনমনা বসে থাকতে দেখে জিজ্ঞেস করল, অফিসে যাবেন না? জাওয়াদের ধ্যান ভাঙল। ঘাড় ঘুরিয়ে তাকালো স্ত্রীর পানে। উত্তর দিল না। অলস ভঙ্গিতে উঠে দাঁড়াল। কাভার্ড থেকে ফরমাল ড্রেসআপ নিয়ে ওয়াশরুমে ঢুকল। বের হয়ে দেখল মুশরাফা রুম গুছাচ্ছে। জাওয়াদকে দেখে জিজ্ঞেস করল, অফিস কয়টায় শেষ হয় আপনার? জাওয়াদ আয়নার সামনে দাঁড়িয়ে গলায় টাই বাঁধতে বাঁধতে ছোট করে উত্তর দিল, 7টায়। লাঞ্চ কোথায় করেন? ক্যান্টিনে। খিচুড়ি আর গরুর কালা বুনা করেছি। টিফিন দিই? কোমল স্বরে বলল মুশরাফা। জাওয়াদ টাইয়ের নাট টাইট করে উত্তর দিল, আমি বাসা থেকে টিফিন নিই না, ক্যান্টিনে করি। মুশরাফা কিছু একটা বলতে চাইল, কিন্তু বলতে পারল না। থেমে গেল। বোধ করি এই মুহূর্তে কথাটা বলা অনুচিত মনে হল ওর। সে প্রসঙ্গ ঘুরিয়ে বলল, আপনাদের বাসার ঠিকানাটা দিন তো। জাওয়াদ চুল আঁচড়াচ্ছিল, থেমে গেল। ঘাড় ঘুরিয়ে স্ত্রীর পানে চেয়ে প্রশ্ন করল, কেন? আমার কিছু জিনিস দরকার ছিল, তা আনাতাম। ধীর স্বরে বলল মুশরাফা।
জাওয়াদ ভ্রু কুঁচকে জানতে চাইল, কোথা থেকে আনাবে? অনলাইনে অর্ডার করব। জাওয়াদ অবাক হয়ে প্রশ্ন করল, অনলাইনে? মুশরাফা স্বাভাবিক স্বরেই বলল, হ্যাঁ, আমি তো অনলাইনেই শপিং করি। জাওয়াদ কিছুটা অবাক হল। মুশরাফার মাঝে আধুনিকতার ছোঁয়া দেখতে পেল ও। মেয়েটাকে আতেল ভেবেছে সে, কিন্তু মেয়েটা আতেল নয়। মুশরাফা আবার বলল, পার্সেল বাসায় এলে মা কিছু বকবে? জাওয়াদ ছোট করে বলল, না। মুশরাফা স্বস্তির নিঃশ্বাস ফেলল, আচ্ছা বলে ঝটপট কোথা থেকে একটা ল্যাপটপ নিয়ে বসে গেল। এ কদিনে মুশরাফাকে ফোন, ল্যাপটপ ধরতে দেখেনি জাওয়াদ। এসবের অস্তিত্ব ও চোখে পড়েনি ওর। মাত্র দেখছে। জাওয়াদ প্রথমে ভেবেছে ল্যাপটপটা ওর, কিন্তু খেয়াল করে দেখল এটা ওর নয়। সম্ভবত মুশরাফার। বাড়ি থেকেই এনেছে। মুশরাফা মনোযোগ ডুবাল ল্যাপটপে। মিনিট খানিক বাদেই ল্যাপটপ থেকে চোখ তুলে ঠিকানা জানতে চাইল। জাওয়াদ বিনাবাককে ঠিকানা বলে দিল। নোটপ্যাডে টুকে নিল মুশরাফা। তারপর আবার মনোযোগী হল। খানিক বাদে হাসিমুখে উঠে দাঁড়াল। বলল, অর্ডার ডান। যাজাক আল্লাহু খায়রান। জাওয়াদ আবার তৈরি হওয়ায় মন দিল। মুশরাফা রুমেই রইল। বের হল না। কাভার্ড খুলে ছাতা বের করে রাখল। জাওয়াদ বেরোনোর সময় ছাতাটা ওর হাতে ধরিয়ে দিয়ে বলল, ছাতা নিয়ে যান। আর লাঞ্চ করে নিবেন, সেই সাথে জোহরের নামাজও পড়ে নিবেন। জাওয়াদ তাচ্ছিল্যের সুরে বলল, নামাজ না পড়লে জায়নামাজ নিয়ে কি অফিসে ও হাজির হবে? মুশরাফার মনক্ষুণ্ণ হল বোধ হয়। তার জোর করা বৃথা যাচ্ছে। নামাজে টান আসছে না কেন? মুশরাফা হতাশ শ্বাস ফেলল নিঃশব্দে। তারপর হেসে মনে করিয়ে দিল, তা হব না। কারণ আমার আপনার প্রতি বিশ্বাস আছে। আপনি নিজেকে মুনাফিক প্রমাণ করবেন না। নামাজ না পড়ার আগে আপনার নিজের করা ওয়াদা মনে পড়বে, তখন আপনি নামাজ পড়ে ফেলবেন। আবার আটকে দিল মেয়েটা। জাওয়াদ বিরক্ত হল। তীক্ষ্ণ চোখে তাকাল। মুশরাফা সেই চাহনির বিনিময়ে হেসে বলল, আল্লাহ সেই দিন দ্রুত আনুক, যেদিন আমাকে এই ওয়াদার কথা মনে করিয়ে দিতে হবে না। জাওয়াদ কিছু না বলে হাঁটা ধরল। মুশরাফা পিছন থেকে বলল, আল্লাহর কাছে আমানত দিলাম আপনাকে। জাওয়াদ না থেমেই চলে গেল। বিল্ডিংয়ের নিচে যেতেই ওর মেসেজ টোন বেজে উঠল। চেক করে চোখ বুলাল। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি। কোথাও বের হওয়ার সময় এই দোয়া পড়ে বের হবেন। তাহলে সব রকম বিপদ আপদ থেকে আল্লাহ আপনাকে রক্ষা করবে। মুশরাফার মেসেজে চোখ বুলাতে গিয়ে দোয়া পড়া হয়ে গেল জাওয়াদের। জাওয়াদ কোনো রিপ্লাই না করে অফিসে চলে গেল। জিশান আসেনি এখনো। বাসায় মুক্তপাখির মতো ঘুরছে মুশরাফা। দুপুরের রান্না সেই করল। সারাবেলা কাজ করল। জোহরের আজান দিতেই এসে পড়ল রুমে। গোসল করে নামাজে দাঁড়াল। নামাজ শেষে জাওয়াদকে ফোন দিল। দুষ্টুমি চাপল মাথায়। জাওয়াদ ফোন ধরতেই সালাম দিল। জাওয়াদ বলল, কল দিয়েছ কেন? আপনি কখন আসবেন? কেন? গম্ভীর মুখে বলল জাওয়াদ। মুশরাফা আদুরে গলায় বলল, আমি আপনাকে মিস করছি। তাড়াতাড়ি চলে আসুন। বাস্তবিক পক্ষে মিস করছে জাওয়াদকে।
জাওয়াদ কেন যেন আটকাল। এভাবে কিভাবে বলে মেয়েটা তৎক্ষণাৎ উত্তর দিল না। খানিক বাদে বলল, আমার ফিরতে দেরি হবে। লাঞ্চ করেছেন? প্রসঙ্গ বদলাল মুশরাফা। জাওয়াব সংক্ষেপে উত্তর দিল, করতেছি। নামাজ পড়েছেন? জাওয়াদ উত্তর দিল না। কল কেটে দিল। মুশরাফা ধরে নিল নামাজ পড়েনি। নামাজের প্রতি স্বামীর গাফেলতি দেখে মুশরাফার কান্না পেল। মোনাজাতে কেঁদে কেটে আল্লাহর কাছে দোয়া করল। জাওয়াদ ফিরল ৮টা নাগাদ। মুশরাফা তখন জেরিনের সাথে বসার ঘরে বসে গল্প করছিল। কলিং বেলের আওয়াজ শুনে জেরিন উঠে দাঁড়াতে গিয়ে বলল, জাওয়াদ এসেছে বোধ হয়। দাঁড়াও দেখে আসি। মুশরাফা অনুরোধের সুরে বলল, আমি যাই? জেরিন হেসে ফেলল। কৌতুকের স্বরে বলল, বাও ভা, স্বামীর জন্য কত টান। যাও। মুশরাফাও হাসল। দরজার দিকে এগুলো। লুকিং মিররে দেখে নিল আগে। ক্লান্ত অবিশ্রান্ত জাওয়াদকে চোখে পড়ল। দরজা খুলে মিষ্টি হেসে সালাম দিল, আসসালামু আলাইকুম। জাওয়াদ বাঁকা চোখে তাকালো এক পলক। তারপর দ্রুত পায়ে ভেতরে চলে গেল। সোজা রুমে। মুশরাফা দরজা বন্ধ করে ফ্রিজের দিকে এগুলো। সকালে বৃষ্টি থাকলেও বেলা গড়াতেই বৃষ্টি বিলীন হয়ে রোদ উঠেছে। কাঠফাটা রোদে শহরটাকে রুক্ষ করেছে। মুশরাফা ঘণ্টা খানেক আগে লেবুর শরবত বানিয়ে ফ্রিজে রেখেছিল। তা নামিয়ে রুমের দিকে এগুলো। জাওয়াদকে চোখ বন্ধ করা অবস্থায় কাউচে আধশোয়া হয়ে থাকতে দেখল। মুশরাফা তার সামনে গিয়ে দাঁড়াল। গ্লাসটা বাড়িয়ে দিয়ে বলল, এই ড্রিঙ্কটা নিন, রিফ্রেশ লাগবে। জাওয়াদ চোখ খুলল। কান্ত শর্তায় আজ আর দ্বিরুক্তি বেরুল না। চুপচাপ হাতে নিল গ্লাস। ঢকঢক করে গিলে আবার সোফায় গা এলিয়ে দিল। মুশরাফা ওর বাসায় পরিধেয় টি শার্ট, ট্রাইজার নিয়ে বাথরুমে রাখল। গলায় টাওয়াল ঝুলিয়ে দিয়ে বলল, এবার যান, শাওয়ার নিয়ে আসুন। জাওয়াদ বিরক্তিতে ভ্রু কুঁচকাল। এই মেয়ে একটু বেশি যত্নবোধ দেখাচ্ছে। এতটা দেখানো ঠিক না, বেশি হয়ে যাচ্ছে। রাত তখন 11টা। রাতের খাবার শেষে রুমে এসেছে মুশরাফা। জাওয়াদ ল্যাপটপ নিয়ে বসা। মুশরাফা বিছানা ঝাড়ু দিয়ে শোয়ার প্রস্তুতি নিচ্ছল। খানিক পরপর জাওয়াদের দিকে তাকাচ্ছে। ওর তাকানোর মাঝে ল্যাপটপ ছেড়ে উঠে গেল জাওয়াদ। কাভার্ডের কাছে গিয়ে ট্রাউজারের পকেটে কিছু একটা নিল। তারপর দরজার দিকে হাঁটা ধরল। পুরো ব্যাপারটা পরখ করল মুশরাফা। সেদিন কাশি দেওয়ার পর থেকে জাওয়াদ মুশরাফার সামনে সিগারেট খায় না। রুম বারান্দায় কোথাও অ্যাশট্রে দেখা যায় না। ছাদে গিয়ে খেয়ে আসে। রাতে ঘুমানোর আগে ছাদ যায়, মধ্যরাতে উঠে ও ছাদে চলে যায়। মুশরাফা টের পেয়েছে কাল। কিছু বলেনি। আজ বাধা দেয়ার অপেক্ষায় ছিল। পিছু থেকে বলল, সিগারেট খেতে ছাদে যাচ্ছেন, তাই না? জাওয়াদ থেমে গেল। বিস্মিত হল ও। মেয়েটা টের পেল কিভাবে? নিজের বিস্ময় প্রকাশ না করে গম্ভীর কণ্ঠে বলল, যাচ্ছি। তো? মুশরাফা বিছানা থেকে নেমে জাওয়াদের সামনে এসে দাঁড়াল। ধীর স্বরে বলল, সিগারেটটা এবার ছেড়ে দেয়া উচিত আপনার। আমি তোমার কথা শুনতে বাধ্য নই। কাটকাট বলল জাওয়াদ। মুশরাফা হেসে বলল, নিজের কথা শুনতে তো বাধ্য। মানে? ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আপনি জেনে শুনে নিজের ক্ষতি করছেন।
আলতো স্বরে বলল মুশরাফা। জাওয়াদ দায়সারা জবাব দিল, করলে করছি, তাতে তোমার কি? মুশরাফাও দায়সারা জবাব দিল, আপনি যেচে নিজের নামটা মুনাফিকের খাতায় লিখতে যাচ্ছিলেন, স্ত্রী হিসেবে আমার দায়িত্ব আপনাকে সতর্ক করা, আপনাকে মনে করিয়ে দেয়া যে আপনি আমাকে ওয়াদা করেছিলেন নিজের কোনো ক্ষতি করবেন না। মনে করিয়ে দিয়েছি, আমার দায়িত্ব শেষ। এবার ক্ষতি হলে আপনার হবে, আমার কি? জাওয়াদ ভ্রু কুচকাল। নিজের করা ওয়াদার সাথে সিগারেটের সংযোগ মেলাল। পেয়ে ও গেল। মেয়েটা ক্ষতির তালিকায় সিগারেটটাকে ও টেনে নিয়েছে। সর্বনাশ! এবার কি ওর সিগারেট খাওয়া বন্ধ করতে হবে? অসম্ভব। একবেলা সিগারেট না খেলে ও তো মরেই যাবে। কোনোভাবেই ছাড়া যাবে না। জাওয়াদ রেগে বলল, সিগারেটের সাথে অন্য কথা জড়াবে না একদম। ভালো হবে না। মুশরাফা শীতল স্বরে বলল, সিগারেট যে খাচ্ছেন, এতেও তো আপনার ভালো হচ্ছে না। আপনাকে না ডাক্তার নিষেধ করেছে? জাওয়াদ অবাক হল, এটা কিভাবে জানল মেয়েটা? নিশ্চয়ই বাবা বলেছে, এবং ওর সিগারেট ছাড়ানোর দায়িত্ব দিয়েছে। তারপরই এই মেয়ে পেয়ে বসেছে। জাওয়াদ দমল না, রেগে বলল, না হোক ভালো। খারাপ হলে সর্বোচ্চ মরে যাব, তাও একটু শান্তি পাব। মুশরাফার মুখটা আকস্মিক মলিন হয়ে গেল। সে গম্ভীর মুখে বলল, মরে যাবেন কত সহজে বলে ফেললেন, কবরে গেলে কি হবে একবার ভেবে দেখেছেন? ওখানে কিন্তু আপনার আমলনামা ছাড়া আপনার সাহায্যকারী কেউ থাকবে না। এত বলি, তাও নামাজটা পড়েন না, আমাকে করা ওয়াদাও রাখেন না, নিজের ক্ষতি করেন। এত গুনার শাস্তি পেলে থাকবেন আপনি? মরার কথা বলার আগে একটাবার চোখ বন্ধ করে ভেবে দেখুন তো। জাওয়াদ আটকে গেলে কোথাও। কবরের কথা ভাবতেই গা শিউরে উঠল। কেমন যেন লাগল। ভেতরে একটা ঝড় বয়ে গেল। তাও প্রকাশ করল না। ঝাঁঝালো স্বরে বলল, তুমি আজাইরা আছো, তুমি ভেবে দেখো। আমার সময় নেই এত কিছু ভাবার। তোমার এই প্যারা থেকে মরণটা আমার কাছে ভালো মনে হয়। মুশরাফার স্বর আরও মলিন হল। কেমন কাতর স্বরে বলল, একটা প্রশ্নের উত্তর দিন তো। ধরুন, আপনার ছোট ভাই আপনার চোখের সামনে আগুনে ঝাঁপ দিতে যাচ্ছে। আপনি দেখে কি করবেন? চলমান কথার সাথে শেষ প্রশ্নের সংযোগ পেল না জাওয়াদ। বিরক্তির সাথে উত্তর দিল, অবশ্যই ওকে আগুনের কাছ থেকে সরিয়ে আনব। মুশরাফা শান্ত স্বরে বলল, আমিও তাই করছি। আপনাকে শাস্তি থেকে বাঁচানোর চেষ্টা করছি। এ ছাড়া আর কিছু নয়। আপনি যদি নিয়মিত নামাজ পড়তেন, নিজের ক্ষতি না করতেন, তবে আমি আপনাকে কোনো প্রকাশ বিরক্ত করতাম না। বিশ্বাস করুন। পরপরই মলিন স্বরে বলল, আপনি এখন একা নন, আমিও আছি আপনার জীবনে। আপনার মৃত্যুতে আমার জীবন রঙহীন হয়ে যাবে, মৃত্যুর কথা বলার আগে এটা একবার ভাবা উচিত ছিল আপনার। কেমন কাতরতা ঝরে গেল মুশরাফার মুখ থেকে। জাওয়াদ আবার আটকাল। থমকে গেল ও। মুশরাফার কাতরমাখা স্বর ওর মনে গিয়ে ঠেকল। মনে প্রশ্ন জাগল, ওর মৃত্যুর কথায় মেয়েটার খারাপ লাগল কেন? সে কি তাকে ভালোবাসে? বিস্ময়ের পসরা বইল মুখে। বিস্ময়টা মুশরাফার সামনে প্রকাশ করতে চাইল না। সিগারেটের ক্রেভিং উঠেছে, এখন একটা সিগারেট খাওয়া বাধ্যতামূলক। জাওয়াদ পাশ কাটিয়ে যেতে নিল। মুশরাফা চাপা শ্বাস ফেলল। এই লোকটাকে নমনীয়তার সাথে বশ করা যাবে না।
কঠোর হতে হবে। সে জাওয়াদের হাত ধরে ভেতরে নিয়ে দরজা লক করে দিল। গম্ভীর মুখে বলল, একজন ব্যক্তিত্ববান, ভালো মানুষ কখনো নিজের প্রতিশ্রুতি ভঙ্গ করে না। তাছাড়া ওয়াদা ভঙ্গ করা মুনাফিকের আলামতের একটা। আপনি এখন সিগারেট খেতে গেলেন মানে আপনি ব্যক্তিত্বহীন, মুনাফিকের একটা আলামতে নিজের নাম লেখালেন। নিজেকে এত নিচে নামানো আপনার শোভা পাবে না। যাওয়ার আগে ভেবে দেখুন। জাওয়াদ আবার ধাক্কা খেল। ব্যাপারটা এবার আত্মসম্মানে গিয়ে লেগেছে। নিজেকে ব্যক্তিত্বহীন প্রমাণ করা কোনোভাবেই সম্ভব নয়। জাওয়াদ ঠায় দাঁড়িয়ে রইল। কিছু বলল না। শুধু চোখে রাগের শিখা মিশিয়ে মুশরাফার দিকে তাকালো বারংবার। মুশরাফা হাসল। তার কথা কাজে দিয়েছে। সে হেসেই বলল, এখন সিগারেট তো খাবেন না। তার বদলে কি পান করবেন? কোনো গরম পানীয়? বলুন, আমি বানিয়ে দিব। জাওয়াদের মাথায় আকস্মিক বুদ্ধি এলো। ফন্দি আটল মুশরাফাকে আটকানোর। ওর ভাবনা, এই হুজুগে ঘর কোনো মেয়ে আর যাই হোক বাইরের পানীয় বানাতে পারবে না। সেদিন রেস্টুরেন্টে খাবার ধরন দেখে আন্দাজ করা যায়, সে বাইরের খাবারে অভ্যস্ত নয়। সেখানে বানাতে পারা তো পরের কথা। যদি না পারে তবে সে নিজের দাবি আদায় করে নিবে। এই প্রয়াসে বলল, যদি না পারো? মুশরাফা আত্মবিশ্বাসের সাথে বলল, পারব ইনশাআল্লাহ। তবে মনে রাখবেন, তা হালাল হতে হবে এবং বাসায় বানানো যায় এমন হতে হবে। ঠিক আছে। তবে আমার শর্ত হল, আমি কয়েকটা হট ড্রিঙ্কের ছবি দেখাব। সেম টু সেম করে দিতে হবে। সময় 1 ঘন্টা। টেস্টও ভালো হতে হবে। যদি না পারো তবে ওয়াদা থেকে সিগারেট বের করে নিতে হবে। রাজি থাকলে বলো, নয়তো আমি গেলাম ছাদে। জাওয়াদ বাঁকা হেসে বলল। মুশরাফাকে আটকাতে চাইল সে। মুশরাফা ভ্রু নাড়িয়ে বলল, যদি পারি তবে? জাওয়াদ নিশ্চিত মুশরাফা পারবে না। সে হেয়ালি করে বলল, তবে আমি বাসায়, ছাদে গিয়ে সিগারেট খাওয়া ছেড়ে দিব। মুশরাফা বিস্মিত স্বরে বলল, নিশ্চিত? হ্যাঁ। মুশরাফা হেসে বলল, এবার মেনু বলুন। জাওয়াদ ঝটপট কদিন আগে 3টা ছবি দেখাল। একটায় ক্যাপাচিনো কফি, দ্বিতীয়টায় কোল্ড কফি, তৃতীয়টায় ক্যারামেল মোহিতো ফ্র্যাপে। মুশরাফা একটু ভয় পাওয়ার ভান করল। আমতা আমতা করল। এগুলো? জাওয়াদ ধরেই নিল মুশরাফা পারবে না। সে বিজয়ী হেসে বলল, হার মেনে নাও। সিগারেট তুলে নাও। মুশরাফা মলিন স্বরে বলল, চেষ্টা করে দেখি। যাও। জাওয়াদ গিয়ে কাউচে বসল আরাম করে। বিজয়ের একটা ভাব তার মাঝে লক্ষণীয়। মুশরাফা বলল, আপনিও আসুন। জাওয়াদ সাফ জানাল, আমি কোনো হেল্প করব না। আপনার হেল্প লাগবে না। শুধু বসে থাকবেন। রাত বিরাতে রান্নাঘরে জিন থাকতে পারে। জাওয়াদ তাচ্ছিল্যের সুরে বলল, তোমার বাহানা ফ্লপ, আমি বিশ্বাস করছি না। রান্নাঘরে নাকি জিন আসবে? যত্তসব আজগুবি কথাবার্তা। মুশরাফা আত্মবিশ্বাসের সাথে বলল, আমি জিন সম্পর্কে অনেক পড়েছি। ভালো জিন মানুষের আবাসস্থলের ছাদে বা আশপাশে থাকে। তারা রাতের আধারে রান্নাঘরে ঘুরে বেড়ায়। মানুষের রেখে যাওয়া খাবার খায়। এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
রাতে ঘুমানোর আগে বিসমিল্লাহ বলে খাবার ঢেকে রাখতে বলেছেন। আর খারাপ জিন থাকে টয়লেটে, নোংরা জায়গায়। তারা নোংরা জিনিস খায়। এই জন্যই টয়লেটে থাকাকালীন সময়ে সতর্ক অবলম্বন করতে বলা হয়েছে। বিশ্বাস না হলে গুগল করে রেফারেন্স সহ দেখুন। মুশরাফার কথা জাওয়াদের বিশ্বাস হল না। এগুলো সে আগে শুনেনি, প্রথম শুনছে। তাই হেয়ালি করেই বলল, আমি যাতে রান্নাঘরে যেতে নিষেধ করি তার জন্য বানিয়ে বলছো এসব। আমি তোমার কথা বিশ্বাস করছি না। যাও রান্নাঘরে। জিন দেখলে ডেকো আমায়। আমিও দেখব। অনেক দিনের ইচ্ছে। মুশরাফা সামনের দিকে পা বাড়াল। যেতে যেতে বলল, যদি আমার কথা বিশ্বাস হয় তবে আসবেন। রান্নাঘরে একা লাগবে আমার। ইউর টাইম স্টার্ট নাও। দায়সারাভাবে বলল জাওয়াদ। মুশরাফা চলে গেল। মুশরাফা রান্নাঘরে প্রথমে চুলোয় গরম পানি বসাল। গত দুদিন রান্না করাই রান্নাঘরের সাথে অনেকটাই পরিচিত হয়ে গিয়েছে সে। পানি বসিয়ে কফি মেট, চিনি, কনডেন্স মিল্ক, চকলেট মিল্ক, ভ্যানিলা অ্যাসেন্স, হুইপ ক্রিম, ক্যারামেল সিরাপের বয়ামগুলো খুঁজে খুঁজে বের করল। কাকন এসব রান্না করে, তাই ঘরে সব সামগ্রী থাকে। মুশরাফার জন্য সুবিধা হল। ফ্রিজ থেকে দুধ আর বরফের ট্রেও বের করল। কেবিনেট থেকে ইলেকট্রনিক হ্যান্ড বিটার আর ব্লেন্ডার বের করল। তারপর মগ, গ্লাস ও নামাল। ততক্ষণে মাঝে পানি ফুটতে শুরু করেছে। মুশরাফা 1 কাপ গরম পানিতে কফি মেট ও চিনি নিল। তারপর বরফ, তরল দুধ ও কনডেন্স মিল্ক একসঙ্গে মিশিয়ে ফেনা ওঠা পর্যন্ত ব্লেন্ড করল। এরপর কেবিনেট থেকে গ্লাসে ঢেলে ফেনার ওপর লাভশেফের শুকনো কফি ছড়িয়ে ট্রেতে রেখে দিল গ্লাসটা। তারপর ক্যাপাচিনো তৈরি করতে বসল। এর মাঝে রান্নাঘরে কারো উপস্থিতি টের পেল ও। মুশরাফা তখন কাচের বোতলে দুধ নিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে নিয়ে ফোম তৈরি করছিল। কারো অস্তিত্ব টের পেয়ে ভয় না পেয়ে হেসে ফেলল। ধীর স্বরে বলল, বিশ্বাস হলো তবে? জাওয়াদ ট্রাউজারের পকেটে হাত রেখে চুলোর দিকে এগুল। উত্তর দিল না। বাস্তবিকভাবে সে গুগল করে মুশরাফার কথার সত্যতা পেয়েছে। জেনেই কেমন গা ছমছমে করে উঠেছে। মুশরাফার ফোম করা শেষ। বোতল রেখে কোল্ড কফির গ্লাসটা জাওয়াদের হাতে তুলে দিয়ে বলল, স্যার, আপনার কোল্ড কফি তৈরি। জাওয়াদ বিস্মিত নয়নে হাতে নিল। এত অল্প সময়ই রেডি? জাওয়াদকে দিয়ে মুশরাফা পানিতে চিনি, কফি মিশিয়ে নেয়া মগের উপর থেকে এই দুধ ঢালতে শুরু করল। জাওয়াদ গ্লাসে চুমুক দিয়ে অবাকই হল। টেস্টটা চমৎকার। এই মেয়ে কিভাবে জানল রেসিপি? বিস্মিত চোখে মুশরাফার দিকে তাকাল। মুশরাফা বেশ দক্ষ হাতে মগের একদিক দিয়ে কি সুন্দর দুধ ঢেলে ডিজাইন তৈরি করল উপর। দেখেই বোঝা যাচ্ছে এই রেসিপি আজ প্রথমবার করছে না সে। জাওয়াদ প্রশ্ন করল, তুমি কফি বানাতে জানলে কিভাবে? মুশরাফা এবার কফির ওপরের অংশে একটু কফি পাউডার ছিটিয়ে দিতে দিতে বলল, ক্যাপাচিনো আমার পছন্দ, মামির পছন্দ কোল্ড কফি। আর ক্যারামেল মোহিতো ফ্যাপো শখের বসে ট্রাই করেছিলাম কয়েকবার। মামা বাসায় গেলেই আমি অনেক রকমের রান্নার এক্সপেরিমেন্ট করি। জাওয়াদের কৌতূহল হল। সে জিজ্ঞেস করল, কি কি রান্না করতে পারো তুমি? ফাস্ট ফুড, চাইনিজ, থাই পারো? মুশরাফা উত্তর দিল, মামার বাসায় পিৎজা, বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন ফ্রাই, গ্রিল, কাবাব, থাই স্যুপ, চাইনিজ,
স্প্যাগেটি, পাস্তা এগুলো ট্রাই করেছি বেশ কয়েকবার। মুশরাফা রান্নার হাত বেশ দক্ষ। গত দুদিন খেয়েই আন্দাজ করেছে জাওয়াদ। এখন ওর দক্ষতার তালিকা দেখে যারপরনাই অবাক হল। মুশরাফাকে দেখে যতটা ব্যাকডেটেড মনে হয়েছে, এই মেয়ে তেমন নয়। এই মেয়ে আপডেট। তার দক্ষতাও আধুনিক নারীর মতো। পর্দায় থাকা মেয়েরা এত আধুনিক মন মানসিকতার হয়? এই মেয়ের শুধু গুণ বেরুচ্ছে। জাওয়াদ আকস্মিক বলে ফেলল, শুধু মামার বাসায়? তোমাদের বাসায় করতে না? মুশরাফার হুঁশ এল। উৎফুল্লতায় কত কি বলে দিচ্ছিল সে। ঠিক হয়নি। এখন সে কিভাবে বলবে তার বাসার কেউ তার প্রতি আগ্রহ প্রকাশ করত না, আবার তার রান্নার প্রতি করবে? কার জন্য রান্না করবে সে? সেখানে তাকে মরুভূমিতে একা থাকার অনুভূতি পেতে হতো। মুশরাফা চাপা শ্বাস ফেলল। ফ্রেশ ক্রিম দিয়ে কফি মগের উপরের অংশে সাজিয়ে দিল। তারপর মগটা জাওয়াদের দিকে বাড়িয়ে দিয়ে বলল, এক মগই বানাচ্ছি। আমার জন্য অর্ধেক রাখবেন। স্বামী স্ত্রী এক পাত্র ভাগ করে খাওয়া সুন্নত। জাওয়াদ মুশরাফার কথা ঘুরানোটা ধরতে পারল না। সে কফিতে চুমুক দিল। এটার স্বাদও ভালো। মুশরাফা জানতে চাইল, কেমন হয়েছে? জাওয়াদ উত্তর দিল না। দ্বিতীয় চুমুক দিল। মুশরাফা তখন তৃতীয় রেসিপি বানানোর প্রস্তুতি নিচ্ছিল। থেমে গিয়ে জাওয়াদের পাশে এসে দাঁড়াল। জাওয়াদের হাতে ধরা মগে চুমুক দিল। তারপর বলল, খারাপ হয়নি। আপনি শর্তে হেরে যাচ্ছেন জনাব। জাওয়াদ কফি মগ রেখে মুখ কুঁচকে বলল, তোমার চয়েজ ভালো না। ভালো হয়নি কফি। মুশরাফা হেসে বলল, আমার চয়েজ লিস্টে আপনি আছেন। কথাটা সত্য ধরব? জাওয়াদ রান্নাঘর থেকে বেরিয়ে গেল। মুশরাফা মোহিত কফি বানিয়ে সব গুছিয়ে নিয়ে এলো রুমে। মগটা জাওয়াদের হাতে তুলে দিল। বিজয়ী হেসে বলল, ৪৫ মিনিটে ৩টা কফি তৈরি হয়ে গেছে। আজ থেকে সিগারেট খাওয়া বন্ধ। জাওয়াদ কাউচে বসা, ল্যাপটপ হাতে তার। ধ্যান ল্যাপটপের মাঝে। কফি মগ হাতে নিয়ে রেখে দিল, চুমুক দিল না। আর না কথা বলল, যেন সে শুনেইনি। মুশরাফা রান্না করে এসে ঘেমে নিয়ে একাকার। ওড়না খুলে ফ্যানের নিচে বসেছে। চোখ বন্ধ। জাওয়াদের চোখে ঘুম নেমেছে। ল্যাপটপে রেখে উঠে দাঁড়াতেই মুশরাফার দিকে চোখ পড়ল। খানিক সময় নিয়ে পরখ করল। ভ্রু কুঁচকে এলো ওর। মনে কৌতূহল উকি দিল। আনমনেই প্রশ্ন করে বসল, তোমার হাতে এগুলো কিসের দাগ? মুশরাফা ধ্যান ভাঙল। নড়েচড়ে বসল। জাওয়াদের দৃষ্টি অনুসরণ করে হাতের দিকে তাকাল। হাতা ছোট হওয়ায় হাতে কাটা দাগ বেরিয়ে এসেছে। ভীত ঢোক গিলল ও। এবার কি বলবে? ও তো মিথ্যা বলে না। কিন্তু সত্যটা কিভাবে বলবে? কিভাবে বলবে এগুলো ওর পরিবারের পক্ষ থেকে আসা মারের দাগ? চলবে।